নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা প্রবন্ধ সত্য। তাহলে শুনতে থাকো প্রবন্ধ সত্য। যে সকল জাগতিক ব্যাপারকে আমরা সত্য বলিয়া নির্দেশ করি, সত্য নাম তাহা সর্বত্র উপযুক্ত কিনা বিচার করিয়া দেখিলে অনেক স্থলেই সংশয় আসিয়া উপস্থিত হয়। যাহাকে আমরা সর্বদা নিরপেক্ষ সত্য বা পূর্ণ ধ্রুব সত্য বলিয়া নির্দেশ করি, তাহা বিচারের সাপেক্ষ সত্যের বা অপূর্ণ অধ্রুব সত্যের স্বরূপে প্রকাশ পায়। যাহাকে সনাতন সার্বভৌমিক সত্যরূপে অকুণ্ঠিতভাবে নির্দেশ করিয়া আসিতেছিলাম, তাহার সত্যভাব সংকীর্ণ দেশব্যাপী অথবা সংকীর্ণ কালব্যাপী দেখিতে পাওয়া যায়। ফলে কোন ব্যাপারকে সত্য বলিব তাহা নিশ্চয় করা বড় সহজ নহে। সত্যের লক্ষণ নির্ণয়ের জন্য অনেক চেষ্টা হইয়াছে, কিন্তু কোনো চেষ্টাই বোধ করি সম্পূর্ণ সফলতা লাভ করে নাই। হারবার্ট স্পেন্সার প্রচলিত লক্ষণগুলির সমালোচনা করিয়া দেখাইয়াছেন কোনোটি বিচার মুখে দাঁড়ায় না। স্পেন্সার নিজেও সত্যের একটি সংজ্ঞা দিয়াছেন। তাহার মতে আমরা যাহার অন্যথা কল্পনা করতে পারি না তাহাই সত্য। যেমন কালের আরম্ভ ও দেশের সীমা। কালের আরম্ভ আমাদের কল্পনায় আইসে না। আকাশের পরিধি আছে, তাহাও আমাদের কল্পনার অগোচর। সুতরাং কালের অনাদিতা ও দেশের অসীমতা, এই দুইটা স্পেন্সারের সংজ্ঞামতে সত্য। আবার জড়ের ও শক্তির অনস্বরতা, এই দুইটাও ওই হিসাবে সত্য। দর্শনশাস্ত্রে একটা প্রচলিত বাক্য আছে, অভাব হইতে ভাবের উৎপত্তি হয় না, অসৎ হইতে সৎ জন্মে না। জড় ও শক্তির উৎপত্তি নাই ও ধ্বংস নাই, এই তত্ত্ব এই ব্যাপকতর সত্যের অন্তর্গত। মোটের উপর কিছু না হইতে ইহাদের উৎপত্তি, এবং কিছু না তে ইহাদের লয় আমাদের ধারণা আইসে না। সুতরাং উহা সত্য বলিয়া মানিয়া লইতে হয়। আমাদের কল্পনায় আসে না, আমরা ধারণা করতে পারি না, এই বাক্যেই গোল থাকিল। যাহা আমাদের কল্পনায় আসে না তাহা অন্যের কল্পনায় আসিতে পারে। আমরা যাহা কল্পনা করিতে পারি না, আর কেহ যে তাহা কল্পনা করিতে পারিবে না, এরূপ নির্দেশ করিবার অধিকার আমাদের আছে বলিয়া বোধ হয় না। সুতরাং যাহা আমাদের নিকট সত্য তাহা স্বচ্ছন্দে অন্যের নিকট অসত্য হইতে পারে। তাহাকে পূর্ণ সত্য, নিরপেক্ষ সত্য এরূপে নির্দেশ করিলে আমাদের অধিকারের সীমা ছাড়িয়া যাইতে হয়। দেশের অসীমতা আমরা কল্পনা করতে পারি না। হয়তো এমন জীব আছে যাহাদের মানসিক বৃত্তি আমাদের অপেক্ষা পূর্ণ। তাহারা আকাশের অবধি কল্পনা করিতে সমর্থ। শুধু সমর্থ কেন, হয়তো আমাদের কল্পিত অসীম আকাশকে তাহারা স্পষ্টই সীমাবদ্ধ দেখিতে পায়। এরূপ জীবের অস্তিত্বের কোনো প্রমাণ নাই। এরূপ জীব বর্তমান নাই। হেলমহলস, ক্লিফোর্ড প্রভৃতি পণ্ডিতেরা আমাদের এইরূপ অন্যায় আবদারের বিরুদ্ধে দাঁড়াইয়া দেখাইয়াছেন যে ইউক্লিডের স্বতঃসিদ্ধ প্রতিজ্ঞাগুলিকে পূর্ণ সত্য বলিয়া নির্দেশ করিতে আমরা অধিকারী নহি। লবাচুঙ্কি ও রিমানের সময় হইতে যাহারা জ্যামিতিবিদ্যাকে পুনর্গঠিত করিতেছেন, তাহারা আমাদের পরিচিত আকাশকে অসীম মনে করা আবশ্যক বোধ করেন না। জড় পদার্থের ধ্বংস নাই, এই সত্যের আবিষ্কার করিয়া ঊনবিংশ শতাব্দীর বৈজ্ঞানিকেরা আস্ফালন করিতেন। কিন্তু ইলেকট্রনের আবিষ্কারের পর হইতে বিংশ শতাব্দীর বৈজ্ঞানিকেরা এ বিষয়ে মূকতা আশ্রয় শ্রেয় বোধ করিয়াছেন। ফলত সত্য অর্থে যাহা আমাদের পক্ষে সত্য, নিরপেক্ষ নহে, সাপেক্ষ, পূর্ণ নহে, আংশিক, সার্বভৌমিক নহে, প্রাদেশিক, সনাতন নহে, তাৎকালিক।
স্পেন্সারের দত্ত সত্যের সংজ্ঞা ও বিচারের ধারে খণ্ডিত হইয়া এইরূপ দাঁড়ায়। আর একটা ব্যাপার বহুদিন হইতে এইরূপে সত্য বলিয়া নির্দিষ্ট হইয়া আসিতেছে, ইহাকে ইংরেজিতে বলে ইউনিফর্মিটি অফ নেচার। বাংলায় ইহাকে প্রকৃতির নিয়মানুবর্তিতা বলা যাইতে পারে। প্রকৃতি চিরদিন একই নিয়মে কাজ করে, প্রকৃতির খেয়াল নাই, অর্থাৎ অতি প্রাকৃত ঘটনা, যাহাকে ইংরেজিতে মিরাক্কেল বলে, প্রকৃতিতে কোথাও তাহার স্থান নাই। অতি প্রাকৃত ঘটনায় বিশ্বাস করিব কিনা, ইহা লইয়া তর্ক সংগ্রাম বহুকাল চলিয়াছে। শীঘ্র যে সেই সংগ্রাম নিরস্ত হইবে তাহার সম্ভাবনা নাই। তবে মিরাক্কেল শব্দের অর্থটা স্পষ্ট সম্মুখে রাখিলে বিবাদের পথ পরিষ্কৃত হইয়া আসে। অসাধারণ ঘটনা মাত্রই অতি প্রাকৃত বা মিরাক্কেল নহে। তাহা হইলে ফারাডে ও ক্রুক্স অথবা নিকোলা টেসলার আবিষ্কৃত ব্যাপারগুলার ন্যায় অবিশ্বাস্য মিরাক্কেল উহাদের আবিষ্কারকালে কিছুই ছিল না। সুতরাং অতি প্রাকৃত অর্থে অসাধারণ নহে। অতি প্রাকৃতের অর্থ প্রকৃতির নিয়মের ব্যভিচারী বা বিরুদ্ধচারী। কিন্তু প্রকৃতির নিয়ম কি, তাহার সম্বন্ধে আমাদের জ্ঞান অতি অপূর্ণ এবং চিরকাল অতি অপূর্ণই রহিবে। জ্ঞানের প্রকৃতির অন্তর্গত আলোকিত প্রদেশের অপেক্ষা জ্ঞানের পরিধির বাহিরে অন্ধকারময় দেশের প্রসার চিরদিনই অধিক থাকিবে। অতএব এই ব্যাপার প্রাকৃত নিয়মের বহির্ভূত। নিঃসংশয়ে এরূপ নির্দেশ করিতে কাহারও সাহসে কখনো কুলাইবে বোধ হয় না। এটা প্রাকৃত, ওটা অতি প্রাকৃত, এরূপ নির্দেশ কখনোই চলিবে না। এই পর্যন্ত বলিতে পারা যায় যে, যাহা আপাতত অসাধারণ, অপরিচিত ও নিয়ম বিরুদ্ধ বলিয়া বোধ হয়, কালক্রমে জ্ঞান বৃদ্ধি সহকারে তাহা সাধারণ, পরিচিত ও নিয়মানুযায়ী স্বরূপে প্রকাশিত হইবে। আমাদের সংকীর্ণ বুদ্ধিতে এখন মনে হইতে পারে প্রকৃতির নিয়ম এইখানে ভাঙিয়াছে, কিন্তু জ্ঞানের সীমা প্রসারিত হইলে দেখা যাইবে প্রকৃতির নিয়মের কোনরূপ ব্যতিক্রম হয় নাই। নিয়ম এই ক্ষেত্রে ভাঙিয়াছে কিনা, ওই ক্ষেত্রে ভাঙিয়াছে কিনা, তাহা লইয়া তর্ক করিতে ইচ্ছা হয় করো, কিন্তু তাহার মীমাংসায় উপনীত হইবার ক্ষমতা এখনও আমাদের নাই। বৈজ্ঞানিকেরা এই পর্যন্ত আশা করেন যে কালে প্রতিপন্ন হইবে প্রকৃতির নিয়ম ভাঙে না। অতি প্রাকৃত কিছুই নাই, মিরাক্কেলের স্থান নাই, প্রকৃতিতে খেয়াল নাই, নিয়ম আছে, প্রকৃতির চপলতা নাই, ইহা একটা সত্য। ফলে প্রকৃতির নিয়মানুবর্তিতা, নেচারে ইউনিফর্মিটি, একটা সত্য এবং অতি প্রাকৃতের পক্ষ হইতে ইহার প্রতি মাঝে মাঝে যে আক্রমণ হয়, তাহাতে এই সত্যের ভিত্তিমূল নড়াইতে পারে না। যাহা কিছু জ্ঞানগোচর তাহাই প্রকৃতির অঙ্গ। তাহা যতই অদ্ভুত হোক না, তাহা প্রাকৃত। তাহা অতি প্রাকৃত কিরূপে হইবে? অভিনব অদ্ভুত ঘটনা, যাহাতে মানুষে বিশ্বাস করিতে চায় না, যাহা পূর্বে কখনো ঘটিতে দেখা যায় নাই, তাহা অলীক ও অমূলক না হইতে পারে, কিন্তু তাহা যে প্রাকৃত নিয়মের অতিচারী তাহার প্রমাণ হয় না। কোন নিয়মের অনুযায়ী তাহা শীঘ্র বাহির হইতে না পারে, কিন্তু কালে বাহির হইবার সম্ভাবনা রহিয়াছে। ভূয় দর্শন এইরূপ বলে। বিজ্ঞানের ইতিহাসে প্রতি পত্রে এরূপ উদাহরণ পাওয়া যাইবে। সুতরাং প্রকৃতির নিয়মানুবর্তিতা একটা সত্য, কিন্তু কেমন সত্য? প্রকৃতিতে নিয়ম আছে, খেয়াল নাই। কে বলিল? ভূয় দর্শন বলিয়াছে। নিয়মের লঙ্ঘন এ পর্যন্ত দেখা যায় নাই। সূর্য একই নিয়মে ঘুরিতেছে, নদী একই নিয়মে চলিতেছে, বায়ু একই নিয়মে বহিতেছে। আবার প্রাচীন জ্যোতির্বিদের পরিচিত মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি যে নিয়মে এতকাল চলিতেছিল, সেই নিয়মের হিসাবেই হালির ধূমকেতু ঘুরিয়া আসিয়াছিল ও নেপচুনের অস্তিত্ব আবিষ্কৃত হইয়াছিল। ভূয়দর্শন বলিতেছে, আজ যে নিয়মে জাগতিক কার্য চলিতেছে,
1000 বৎসর পূর্বেও ঠিক সেই নিয়মে চলিয়াছিল। আবার 1000 বৎসর পরে কেমনে চলিবে তাহাও আমরা গণিয়া বলিতে পারি। গণনা ও ঘটনা উভয়ে মিল ভিন্ন, অমিল কখনো দেখা যায় নাই। কিন্তু একটা কথা আছে, ভুয়ো দর্শন ভুয়ো দর্শন মাত্র। ভুয়ো শব্দের অর্থ ভুয়ো, চির নহে। ভুয়ো দর্শন বহুকাল ব্যাপিয়া দর্শন ও বহুদেশ ব্যাপিয়া দর্শন। উহা চিরকাল ব্যাপিয়া দর্শন বা সর্বদেশ ব্যাপিয়া দর্শন নহে। চিরের সহিত তুলনায়, সর্বের সহিত তুলনায় ভুয়ো ও বহু নগণ্য মাত্র, উভয়ের তুলনা হয় না। মাধ্যাকর্ষণের বর্তমান নিয়ম কালই ছিল, পরশু ছিল, 100 বৎসর বা কোটি বৎসর আগেও ছিল মানিলাম, কিন্তু চিরকাল ছিল তাহার প্রমাণ কোথায়? আবার মাধ্যাকর্ষণের যে নিয়ম লৌহখণ্ডে আছে, তাহাই চন্দ্রে আছে, পৃথিবীতে আছে, শনৈশ্চরের মেখলাতে আছে ও বরুণ গ্রহের পার্শ্বচরে আছে, লুব্ধক তারকা ও তাহার অনুচরে আছে, কিন্তু সর্বত্র আছে কে বলিল? ভুয়ো দর্শনের দৃষ্টি ততদূর বিস্তৃত নহে, সুতরাং এ প্রশ্নের উত্তর নাই। মাধ্যাকর্ষণের নিয়মের যে সার্বভৌমিকত্ব বিশেষণ দেখা যায়, তাহা অনেকটা গায়ের জোর মাত্র। সূর্য আজ যেমন উঠিয়াছে, কাল তেমনই উঠিয়াছিল, পরশু তেমনই উঠিয়াছিল, আমার জীবনের 30 বৎসর ধরিয়া তেমনইভাবে উঠিতেছে, তোমার জীবনের 80 বৎসরও সেই নিয়মে উঠিয়া আসিতেছে, এবং মানব জীবনের গত অযুত বৎসর ও পৃথিবীর জীবনের গত লক্ষাধিক বৎসরও সেই এক নিয়মই প্রতিষ্ঠিত দেখিতেছি। তাই দেখিয়া সাহস করিয়া বলিয়া থাকি, কালও সূর্য এই নিয়মে উঠবে। 10 বৎসর, সহস্র বৎসর কি কোটি বৎসর পরেও সেই নিয়মে উঠিবে। ইহারই নাম গণনা। গণনাও এ পর্যন্ত কখনো ব্যর্থ হইতে দেখা যায় নাই। তাই গণনাতে আমাদের বিশ্বাস ও সাহস। এ পর্যন্ত যত মানুষ জন্মিয়াছে তাহার অধিকাংশই মরিয়াছে। কাল পর্যন্ত যাহারা ছিল তাহাদের অনেকে আজ নাই। তাই ভরসা করিয়া বলি, আমি মরিব, তুমি মরিবে, যাহারা এখন আছে তাহারা সকলেই মরিবে, যাহারা জন্মিবে তাহারাও মরিবে। সাহসের সহিত আমরা গণিয়া বলি, গণনাও সফল হয়, তাই গণনাতে আমাদের বিশ্বাস। কিন্তু এই সাহসের মাত্রা সময়ে সময়ে কিছু অধিক বলিয়া বোধ হয়। দুঃসাহস অনেক সময় বিপদের মূল হইয়া দাঁড়ায়। নির্বাপিত আগ্নেয় পর্বতের পাদদেশে অতি বিশ্বাসী মানুষ ঘরবাড়ি নির্মাণ করিয়া সুখে স্বচ্ছন্দে সংসার যাত্রা নির্বাহ করে। একদিন অকস্মাৎ অগ্নিগিরি অগ্নুদ্গার করিয়া ধ্বংসকার্য সমাধান করিয়া তাহার অনুচিত সাহসের প্রতিফল দেয়। এখানে মানুষ তাহার ভুয়ো দর্শন কর্তৃক প্রতারিত হয় মাত্র। তেমনি আমাদের ভুয়ো দর্শন যে আমাদিগকে প্রতারিত করিতেছে না, কে বলিল? কে বলিল জগৎযন্ত্র গত 100 বৎসর যাবৎ যে নিয়মে চলিয়াছে, কালও সেই নিয়মে চলিতে থাকিবে? সূর্য এতকাল যে নিয়মে চলিয়াছে, কালও সেই নিয়মে চলিবে, তাহার নিশ্চয় কি? সকলে মরিয়াছে বলিয়া আমাকেও মরিতে হইবে, কে নিশ্চয় করিয়া বলিতে পারে? এই পর্যন্ত বলিতে পারি, সূর্য সম্ভবত কাল উঠিবে, সম্ভবত আমাকেও একদিন মরিতে হইবে। অর্থাৎ ভুয়ো দর্শনের উত্তরে নিশ্চয় নাই, সংশয় আছে। নিয়মের শিকল পর মুহূর্তে ভাঙিয়া যাইতে পারে। আজ যাহা নিয়ম, কাল তাহা অনিয়মে পরিণত হইতে পারে। উত্তরে বলিতে পারো, ইহাতেও নিয়মের অভাব প্রতিপন্ন হইল না। ঘড়ির স্প্রিং ভাঙিতে পারে, ঘড়ির চাকায় মরিচা ধরিয়া চাকা থামিতে পারে। যে নিয়মে ঘড়ির কাঁটা চলিতেছিল তাহা আপাতত রহিত হইতে পারে, কিন্তু তাহাতে নিয়মের ব্যতিক্রম প্রমাণ হইল না। একটা সংকীর্ণ নিয়মের বন্ধন ছাড়িয়া আর একটা ব্যাপকতর নিয়মের বন্ধন উপস্থিত হইল মাত্র।
ব্যাবেজ সাহেবের কল্পিত ঘড়ি 1 2 3 ক্রমে বাজিতে বাজিতে 9,999 পর্যন্ত যথাক্রমে বাজিয়া যায়। শ্রোতা যখন 10,000 শুনিবার জন্য উৎকর্ণ হইয়া থাকে, তখন উহা সহসা 5,003 বাজিয়া সমুদয় গণনা ওলট পালট করিয়া দেয়। তাই বলিয়া এই ঘড়িকে অনিয়ত বলা যায় না। জগৎযন্ত্রকে এই রূপে ব্যাবেজ সাহেবের কল্পিত ঘটিকার সহিত তুলনা করা যাইতে পারে। জগৎযন্ত্র কোনখানে আপাতত বিকল বোধ হইলে বস্তুত নিয়মের অধীনতা এড়াইতে পারে না, আর একটা ব্যাপকতর নিয়মের হয় মাত্র। আমরাও বলিতেছি তাহাই। আমাদের ভূয় দর্শন কেবল সংকীর্ণ দেশব্যাপক, সংকীর্ণ কালব্যাপক নিয়মের বিষয়ে জ্ঞান জন্মায়। তদপেক্ষা ব্যাপকতর নিয়ম, যাহার ক্ষেত্রের পরিসর অধিক, তৎসম্বন্ধে ভূয় দর্শন কিছুই বলিতে পারে না। আমাদের অভিজ্ঞতা যদি সীমাবদ্ধ না হইত, তাহা হইলে আমরা সাহসের সহিত নিশ্চয় করিয়া বলিতে পারিতাম, অমুক সময়ে অমুক ঘটনা ঘটিবে। কিন্তু তাহা যখন পারি না, তখন গণনা মাত্রই ন্যূনাধিক পরিমাণে অনিশ্চিত না হইয়া পারে না। তবেই দেখা গেল, প্রকৃতি যে চিরকালই আমাদের বর্তমান জ্ঞানানুমত প্রচলিত পরিচিত নিয়মে চলিবে, এরূপ বলিবার আমাদের অধিকার নাই। প্রকৃতির কিয়দংশ চিরকাল গণনার বাহিরে থাকিবে। আমাদের গণনার সময়ে সময়ে ব্যর্থ হইবে। তাই বলিয়া কি বৈজ্ঞানিকের অবলম্বিত পদ্ধতি দূষিত? বলা বাহুল্য, প্রকৃতির নিয়মানুবর্তিতায় বিশ্বাস রাখিয়া বৈজ্ঞানিক তাহার সমুদয় ভবিষ্যৎ গণনা সম্পাদন করেন। এই সত্য যদি অমূলক হয়, তবে বিজ্ঞানের কোনো গণনাতেই বিশ্বাস স্থাপন চলে না। বিজ্ঞানের অবলম্বিত পদ্ধতি অশ্রদ্ধেয় হইয়া পড়ে। আমরা ততদূর বলি না। কালের আদি নাই, আকাশের সীমা নাই, জড়ের বিনাশ নাই, শক্তির সৃষ্টি নাই। এই কথাগুলাও যেমন এক হিসাবে সত্য, প্রাকৃত নিয়মের বাত্যয় হয় না, প্রকৃতির খেয়াল নাই, এটাও কতকটা সেইরূপ হিসাবে সত্য। পরন্তু বৈজ্ঞানিকের অবলম্বিত বিচার প্রণালী ও সাধারণ মানুষের জীবনযাত্রার প্রণালী মূলত পৃথক নহে। শয়নে, ভোজনে, উপবেশনে আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা স্বতঃসিদ্ধরূপে মানিয়া লই। না মানিলে আমাদের জীবনযাত্রা চলে না। যিনি মানেন তিনি জিতেন, যিনি মানেন না তিনি ঠকিয়া যান। অনাগত বিধাতা ও সদ্ভবিষ্যের গল্প উপকথা মাত্র নহে। জীবন সংগ্রামে অনাগত বিধাতার জয়, সদ্ভবিষ্যের অকাল মরণ। মুখে যাহাই বলি, কার্যে আমরা প্রকৃতির চপলতায় বিশ্বাস করি না। নিশান্তে যথাকালে ক্ষুধার উদ্রেক নিশ্চিত জানিয়া আহারের ব্যবস্থা পূর্বদিন হইতে করিয়া রাখি। হেমন্তে ফসল পাকিবে জানিয়া বর্ষারম্ভে চাষা ধান্য রোপণ করে। চিত্রগুপ্তের তলব অনিবার্য জানিয়া জীবন বীমায় টাকা দিয়া থাকি। প্রকৃতিকে চপল জানিলে কোনো চেষ্টার দরকার হইত না। প্রাকৃতিক নিয়মে বিশ্বাস না থাকিলে এতদিন মানবজাতিকে কঙ্কাল মাত্র রাখিয়া ধরাধাম হইতে অবসর গ্রহণ করিতে হইত। প্রকৃতির শাসন কঠোর শাসন। নিয়মে বিশ্বাস করো, প্রকৃতির আদেশ। বিশ্বাস করো, নতুবা মঙ্গল নাই। নিয়ম পালন করো, তোমার মঙ্গল হইবে। মানবজাতি পণ্ডিত মূর্খ নির্বিশেষে মোটের উপর নিয়ম পালন করিতেছে, তাই এ পর্যন্ত টিকে আছে। প্রকৃতির নিয়মানুবর্তিতা একটা সত্য কথা, এই হিসাবে সত্য। প্রাণভয়ে বা প্রসাদের আশায় জল উঁচু স্বীকার করিতে হয়। একরূপ প্রাণের দায়ে ইহাকেও সত্য বলিয়া মানিয়া লইতে হইবে। জীবন রক্ষা যদি কর্তব্য হয়, আত্মহত্যা যদি অকর্তব্য হয়, ইহাও তবে সত্য বলিয়া মানিতে হইবে। জগতে যতগুলা সত্য মানিতে হয়, তার মধ্যে একটা সত্য সকলের উপর সত্য, আর সকলই তার নিচে। আমি আছি,
ইহা অপেক্ষা সত্য কথা আর দ্বিতীয় নাই। যাবতীয় বিজ্ঞানের প্রথম স্বতঃসিদ্ধ এই। জীবনযাত্রার আরম্ভ এই সত্যে বিশ্বাসে। যদি কোনো সত্যকে নিরপেক্ষ ধ্রুব সত্য বলিতে হয়, তাহা এই সত্য। বস্তুতই ইহা পারমার্থিক সত্য। এই সত্যে বিশ্বাস করিয়া নিজের অস্তিত্ব বজায় রাখিতে হইলে আরও কতকগুলা সত্যে বিশ্বাস করিতে হয়। যাহাতে বিশ্বাস না করিলে জীবনযাত্রা চলে না বা নিজের অস্তিত্ব টিকে না, তাহাকেই আমরা সত্য বলি। কিন্তু এই শ্রেণীর সত্য আপেক্ষিক বা ব্যবহারিক সত্য। মনুষ্যের যাবতীয় বিজ্ঞান এই ব্যবহারিক সত্য লইয়াই কারবার করে। জগৎযন্ত্রের গতির পর্যালোচনা করিয়া এই সকল সত্যের আবিষ্কার করিতে হয়। অর্থাৎ ভূদর্শন দ্বারা এই সকল সংকীর্ণ প্রাকৃতিক সত্যের পরিচয় পাওয়া যায়। ভূদর্শন যত বাড়ে, এই সকল সত্যের মূর্তিও তেমনই পরিবর্তিত হয়। চিরকাল এক মূর্তি থাকে না। এই সকল সংকীর্ণ অলৌকিক সত্যের মধ্যে আবার সবচেয়ে ব্যাপক সত্য প্রকৃতির নিয়মানুবর্তিতা। স্পেন্সারের স্বীকৃত সত্যের তাৎপর্য অপেক্ষা এই তাৎপর্য একটু ব্যাপকতর। তবে উভয়ে কোনো বিরোধ নাই। জগৎযন্ত্রে ব্যবস্থা নাই, নিয়ম নাই, এরূপ কল্পনায় আনা আমাদের অসাধ্য। মনে করিতে গেলে মনের গ্রন্থি ও জীবনের গ্রন্থি ছিঁড়িয়া যায়। মানব জীবনের সহিত সুতরাং সত্যের সম্বন্ধ। মানবকে বাঁচিতে হয়, সেই জন্যই এটা সত্য। ওটা অসত্য বলিয়া স্বীকার করিতে হয়। পাঠক যদি মনে করেন সত্যের গৌরব লঘুকৃত হইল, তাহা হইলে উপায় নাই। এতক্ষণ শুনলে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা প্রবন্ধ সত্য। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।